গ্লুকাগনটা কি? গ্লুকাগন is another hormone. আপনি বলেন অ্যানসার আছে, অ্যানসারটা কি? মানে সাপ্লিমেন্ট বা ট্রিটমেন্টটা কি? এখানে হচ্ছে আনসার মানে হচ্ছে এটা ওয়ে, এখানে আনসার মানে হচ্ছে রাস্তা আছে। হ্যাঁ, মানে ওই রাস্তাটা কি? বললে রাস্তাটা কি? তাহলে তো পুরো প্রেসক্রিপশনটা বলে দিতে হয়। প্যানক্রিয়াটাইটিসের প্রেসক্রিপশন বলবো? এরপরে কিন্তু ঘুরেটা স্যার কিছু লিখবে না প্যানক্রিয়াটাইটিসের উপর। চেক কেয়ার হ্যাঁ। নাম্বার 1 গোজি বেরি ড্রপ 10+10 গোজি বেরি ড্রপ 10+10 Number 2 milk thistle drop 10+10 Number 3 aloe vera gel 15 ml plus 15 ml Number 4 moringa plus capsule Number 5 curcumin capsule এখানে কার্কিউমিনটা থাকার জন্য প্যানক্রিয়াটাইটিস থেকে প্যানক্রিয়াটিক ক্যান্সারে ওটাকে যেতে দেবে না, কারণ কার্কিউমিন ইজ আ ভেরি ভেরি হাই স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট। মোরিঙ্গা প্লাস ক্যাপসুল, কার্কিউমিন ক্যাপসুল, লিভার হেলথ ট্যাবলেট। এই তিনটে প্রত্যেকটা একটা একটা করে একসঙ্গে নিয়ে দুপুরে খাওয়ার আধ ঘন্টা আগে, আবার একটা একটা নিয়ে রাত্রে খাওয়ার আধ ঘন্টা আগে। আর সকালে আর বিকেলে হচ্ছে জুস আর ড্রপ 20 মিনিট অন্তর অন্তর খেতে হবে, বিফোর মর্নিং ব্রেকফাস্ট, বিফোর ইভিনিং টিফিন। এরপরে যেটা খেতে হবে সেটা হচ্ছে ট্রিপল স্টেম সেল পাউডার, ছোট চামচের 2 চামচ 1 কাপ জলে গুলে উইথ মর্নিং ব্রেকফাস্ট। ট্রিপল স্টেম সেল পাউডার 2 টিস্পুনস মানে 10 গ্রামস 10 grams in 1 cup water, 1 water by evening water, just after morning breakfast. Horlicks complex খাওয়ার মতো খাবে। আর একটাই জিনিস, দ্যাট ইজ ডিটক্স কেয়ার। ঠিক পেটের মাঝখানে প্যানক্রিয়াসের জায়গায় ওটাকে স্প্রে করবে রুলস মেনে দিনে 3 বার, এবং 1 কাপ নর্মাল জলে 1 শট স্প্রে করে দিনে 2 বার খাবে খালি পেটে। That is the prescription of pancreatitis. এবং এই প্রেসক্রিপশনে 21 দিনে এই বাচ্চাটি প্যানক্রিয়াটাইটিস থেকে ভালো হয়েছে। জলে একটা একবার ফুঁচ করলেই হবে 1 কাপ জলে। বেশি করার দরকার নেই, এটা হাইলি কনসেন্ট্রেটেড। একটা হরমোন, এটাও প্যানক্রিয়াস থেকে বেরোয়, এটাও সুগার লেভেল নিয়ন্ত্রণ করে, কিন্তু নট ইন ব্লাড। গ্লুকাগন কন্ট্রোলস দ্য সুগার লেভেল অফ ইউরিন। ইউরিনে সুগার যদি কারোর দেখেন এখানে গ্লুকাগন কমে গেছে, এগুলো সব নর্মাল আছে বা বেশি আছে, সেক্ষেত্রে আপনি একটা কথা তাকে বলতেই পারেন যে আপনার ইউরিন কালচার করলে কিন্তু ইউরিনে সুগার পাওয়া যাবে, ব্লাড সুগার আপনার নেই। সেখানে ওই 1 এর ডিফারেন্সটা থাকলে পরে আরো স্ট্রংলি বলতে পারে। ওকে, আর একটা ভেরি ইম্পর্টেন্ট অর্গান, ডিটক্সিফাইং অর্গান, কিডনি। এই তো সব নেগেটিভ দিক। যত হাততালি দেবে হার্ট তত ভালো থাকবে, শরীর তত জানবে। এই কথাটার জন্য আমি হাততালি দিই। Okay, first point, determination of lysozyme activity. Determination মানে কি? নির্ণয় করা, বার করা। Determination of activity মানেও জানি, কাজ। Lysozyme, what is lysozyme? কি অ্যাক্টিভিটি নির্ণয় করছি? Lysozyme activity নির্ণয় করছি। What is lysozyme? প্লিজ এত ডাক্তার আমি এরকম সবাই বোঝাতে থাকে। লাইসোজাইম হচ্ছে এনজাইম। আচ্ছা, ভালো কথা। এনিথিং এলস? What is lysozyme activity?
লাইসোজাইম মানেটা কি? এই বলো 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 বলো, বলো। হ্যাঁ এটা সামনে বসেছে, কিন্তু আমি বেশি করবো। লাইসোজাইম মানে কি? লাইসোজাইম অ্যাক্টিভিটি মানে কি? কি অ্যাক্টিভিটি এটা? হোয়াট অ্যাক্টিভিটি ইজ দ্যাট? প্রথম পয়েন্টই হচ্ছে এটা, কিডনি। চলো কি পিজি হসপিটাল বলো কি লাইসোজাইম কি? এনিবডি? ল্যাকটিক অ্যাসিড। একটা উত্তর দিলাম এনজাইম, একটা উত্তর দিলাম ল্যাকটিক অ্যাসিড আমার জিনিস। এনিথিং এলস? কোনটা ঠিক করে বলুন, আপনি বলুন। কি মনে হচ্ছে বলুন না, চুপ করে থাকতে হবে। লাইসোজোম থেকে যেটা পাওয়া যায়, ওর থেকে কি? ওর থেকে কি হাতি না ঘোড়া? একটু আগে তো বললেন এনজাইম। কি? আপনি কি বললেন জানো? তুমি কি বললেন? ল্যাকটিক অ্যাসিড মানে ঠিক। আচ্ছা, আমাদের হিউম্যান বডিতে অনেক অর্গান থাকে, ব্রেন, হার্ট, লাংস, কিডনি, লিভার, সব একটা অর্গান বা বাংলায় বলে অঙ্গ। তেমনি প্রত্যেকটা সেলের ভেতরেও অনেকগুলো অর্গান থাকে, সেগুলোকে অর্গান বলে না, সেগুলোকে বলে অর্গানেল। বাংলায় বলে অঙ্গাণু, অণু অঙ্গ, অঙ্গাণু, কোষ অঙ্গাণু, সেল অর্গানেল। সেল অর্গানেল কি কি আছে? এক হচ্ছে সেলের নিউক্লিয়াস আছে, ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এগুলো হচ্ছে সব সেলের অর্গান, মানে কোষের অঙ্গ, সেল অর্গান, বাংলায় বলে কোষ অঙ্গাণু। তেমনি একটা কোষ অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। এই কোষ অঙ্গাণুটার কাজ কি? ওই কোষটার ভেতর সমস্ত এক্সক্রিটরি প্রোডাক্ট কোষ থেকে বার করে দেয়। কোষের রেচন অঙ্গ, এক্সক্রিটরি অর্গান হচ্ছে ওই লাইসোজোম। আর ওই লাইসোজোমের যে অ্যাক্টিভিটিটা, যে কাজটা, সেটাকে বলা হচ্ছে লাইসোজাইম অ্যাক্টিভিটি। তার মানে দেখুন এখানে কত মাইনিউট স্টাডি করা হচ্ছে। কিডনি আমরা দেখছি, কিডনির প্রত্যেকটা সেল, সেই সেলের লাইসোজাইম অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা সেটা এখানে দেখা হচ্ছে। ফার্স্ট ক্রাইটেরিয়া। কত মাইনিউট স্টাডি হচ্ছে এখানে দেখুন। কিডনির প্রত্যেকটা সেল সেই রেচন কাজ করতে পারছে কিনা সেটা কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া দেখে নিচ্ছে। নেফ্রনের ডিটেলস তো নিশ্চয়ই, কিন্তু নেফ্রনের অ্যাক্টিভিটি এখানে, নেফ্রনের অ্যাক্টিভিটি আপনার এইটা দেখেই বুঝতে হবে। কারণ লাইসোজাইম, নেফ্রনটা কি? নেফ্রন তো ইউনিট অফ দ্য কিডনি, ইউনিট অফ দ্য কিডনি। এবার সেখানে আপনি যখন নেফ্রনে করতে যাবেন ওটা একটু আলাদাভাবে চলে যাবে, ওখানে ওটা আলাদা। ওটা আপনার ওই যে ইউরিন কালচার রিপোর্ট যেটা হয় তার ভেতরে এটা ডিটেলসটা পাওয়া যায়। ওখানে দেখা যায় জিএমআর স্টাডি করা হয়, গ্লোমেরুলার স্টাডি। গ্লোমেরুলার, নেফ্রনের ভেতর গ্লোমেরুলাস থাকে। গ্লোমেরুলাস কি? গ্লোমেরুলাস হচ্ছে একটা ছাঁকনি, ওটা হচ্ছে অ্যানাটমিক্যাল পোর্শন, ওটার মধ্যে গেলে এখন অনেক সময় লেগে যাবে, আমি তার মধ্যে যাচ্ছি না। সেটা ওই ছাঁকনিটা ঠিক করে কাজ করতে পারছে কিনা সেটা জিএমআর স্টাডি। এখানে সেটা দেখছে না, এটা টোটাল সেল অ্যাজ আ হোল সে কাজ করছে কিনা, লাইসোজাইম অ্যাক্টিভিটিটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে। নেক্সট পয়েন্ট, ইউরিন প্রোটিন। ওই যে একটু আগে বলছিলাম ইউরিন প্রোটিন বেড়ে যাবে, সেই ইউরিন দিয়ে প্রোটিন বেরোচ্ছে। যদি এটা এগুলো সবই নেগেটিভ থাকার কথা, যদি বেরোয় তাহলে পজিটিভ হয়ে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে না, মানে ডিটক্সিফিকেশন যেটা কিডনি করার কথা, কিডনির সেলগুলো সেই রেচন কাজটা করতে পারছে না, টক্সিনগুলোকে সেল থেকে বার করতে পারছে না। অ্যাজ আ হোল কিডনির টোটাল জিনিসটাই মানে সেখানে এফেক্টেড হচ্ছে। যার জন্য বেশিরভাগ একটু ওয়েটি পিপল, একটু মোটা, একটু ওয়েট বেশি মানুষকে চাপালে পরেই, মানে এখানে টেস্ট করলে পরেই প্রথম চারটেই আমাদের রেডে চলে আসে। আসে তো? কেন আসে?
লাইসোজাইম অ্যাক্টিভিটি রেড হলে পরেই এই পরের দুটো রেড হয়ে যাবে। লাইসোজাইম অ্যাক্টিভিটি যদি নীল থাকে পরে যেটা যেমন থাকবে সেটা তেমন হবে, কিন্তু লাইসোজাইম অ্যাক্টিভিটি যদি এটা হয়, সে রেচন পদার্থগুলোকে বারই করতে পারছে না সেল থেকে, টক্সিনগুলো জমে যাচ্ছে, তো অটোমেটিক্যালি তার ইউরিন প্রোটিন থেকে যাবে, অটোমেটিক্যালি তার ইউরিয়া থেকে যাবে। ইউরিয়া তো একটা শরীরের টক্সিন, একটা নাইট্রোজেনাস টক্সিন, ইউরিয়া নাইট্রোজেন। নেক্সট পয়েন্ট, এরপরে হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট, ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড এমন একটা আরেকটা কালপ্রিট শরীরে, যে ইউরিক অ্যাসিড প্রথমত পায়ে ব্যথা করে ধরায়, সেটা পায়ের জয়েন্টে ব্যথা হতে পারে, হাতে হতে পারে, ঘরে হতে পারে, হাঁটবার সময় পায়ের তলে ব্যথা লাগে, সেটা হতে পারে, কাঁটার মতন বেঁধে, সেটা হতে পারে, হাতে ব্যথা হতে পারে, খুব ডেঞ্জারাস অবস্থায় গেলে পরে পা ফুলে যেতে পারে, পা ফুলে যায়, দ্যাট ইজ আ সাইন অফ কিডনি ফেলিওর। এবং পা ফোলার আগে যেটা হবে সেটা হচ্ছে জ্বালা, পায়ে জ্বালা। একটা কথা মনে রাখবেন সবসময়, বিশেষ করে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে, এমনি নর্মাল কিডনি পেশেন্ট আমাদের ট্রিপ্লিস্টেম সেল ড্রপ, ট্রিপ্লিস্টেম সেল পাউডারে খুব ভালো অ্যাকশন করবে, তার সঙ্গে কিডনি কেয়ার থাকবে। পা ফোলা যখনই পেশেন্ট পাবেন, অলওয়েজ গিভ ফুট প্যাচ এভরি অল্টারনেট নাইট, অলওয়েজ গিভ ফুট প্যাচ এভরি অল্টারনেট নাইট। কিন্তু যখনই জানবেন ভদ্রলোক হোক ভদ্রমহিলা হোক, তার বয়স 50 বা অ্যাবাভ 50, একটু মোটা মানুষ এবং পাটা ফুলেছে তার চেয়েও মোটা, আরো বেশি মোটা, মানে ফুলে গেছে, সেই ক্ষেত্রে ইট ইজ আ ক্রনিক কিডনি ফেল। তখন কিন্তু খুব সাবধানে আনতে হবে। আমাদের, আমি মানে ইন জেনারেল একটা কথা বলছি, অনেক সময় অনেকে আমি দেখেছি, আপনাদের কথা বলছি না, আপনাদের কথা বলছি না, আমি অনেককে দেখেছি অনেক সময় অনেক ভুলভাল ওষুধ দিয়ে দেয়, কিন্তু সেক্ষেত্রে খুব একটা খারাপ কিছু হয় না পেশেন্ট। কেন হয় না জানেন? তার কারণ আমাদের এই সাপ্লিমেন্টসগুলো, এক নম্বর কারণ কোনো সাইড এফেক্ট নেই, দুই নম্বর কারণ কোনো না কোনো ভালো কিছু করছে শরীরে, এটা ভালো হলো না তো অন্য একটা কিছু ভালো। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে যখন দেখবেন বয়স বেশি, মরতে পারে না, অনেক দিন ধরে কিডনি পেশেন্ট, তখন আপনার সিকেডি পেশেন্ট হয়, ক্রনিক কিডনি ডিজিজ, পা ফুলে গেছে। এইবার আরো এক ধাপ এগিয়ে বলছি, লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে তার যদি তখন ডায়ালিসিস অথবা ডায়ালিসিস হয়ে এসছে, পা ওরকম খোলা, তখন সেটাকে বলা হয় ইএসকেডি স্টেজ। ইএসকেডি, এটা অ্যালোপ্যাথির মেডিকেল টার্মিনোলজি। ইএসকেডি মানে হচ্ছে এন্ড স্টেজ কিডনি ডিজিজ। খুব সাবধানে আমরা কোনো রকম রিস্ক নেওয়া চলবে না, কোনো রকম একটা এদিক ওদিক ভুলভাল ওষুধ দিলে চলবে না, একদম নিখুঁত সঠিক ওষুধটা দিতে হবে। কোনো রকম যদি কখনো ডাউট হয়, সিনিয়রের সঙ্গে কনসাল্ট করবে, তারপরে ওষুধ দেবে, যেটা কনফিডেন্ট সেটাই দেবে বেশি। ওকে, লাস্ট পয়েন্ট হচ্ছে ইউরোবিলিনোজেন। এটা আবার কি জিনিস? ইউরোবিল বলো, তখন থেকে মুখ মাস্কে ঢেকে বসে আছো। ইউরোবিলিনোজেন কাকে বলে জানি না। ইউরোবিলিনোজেন কি? এটা কিডনি চার্টের মধ্যে রয়েছে, লাস্ট পয়েন্ট। এটা ম্যাক্সিমামই নেগেটিভ দেখা যায়, এটা ম্যাক্সিমাম নেগেটিভ দেখা যায়। তো এক্ষুনি যেটা কথা বললাম, ইএসকেডি, ইএসকেডি স্টেজের কোনো পেশেন্ট পেলে তার 5টাই পজিটিভ হয়। ইন দ্যাট কেস এন্ড স্টেজ কিডনি ডিজিজ, মানে টোটাল 100% কিডনি ফেলিওর হয়ে গেছে, লাস্ট পয়েন্টে তার তখন নেগেটিভ পজিটিভ চলে যায়। ইউরোবিলিনোজেন জিনিসটা কি? একটু আগে আমরা লিভার আর গলব্লাডারে বিলিরুবিনের কথা বলছিলাম। কাছাকাছি গেছে, গুড। ওখানে লিভার স্মল ইন্টেস্টিনে বিলিরুবিন পাঠিয়ে দেয় হজমে সাহায্যের জন্য। এইবার মেটাবলিজমের পর ওই বিলিরুবিনটার একটা বাই প্রোডাক্ট চলে আসে কিডনি।
বাই প্রোডাক্ট। বিলিরুবিনটা মেটাবলিজম হওয়ার পর তার একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, সেই বাই প্রোডাক্টটাকে বলা হয় ইউরোবিলিনোজেন। সেটা চলে আসে কিডনিতে, কিডনির থেকে সেটা বেরিয়ে যায় থ্রু ইউরিন। সেইটা এখানে পজিটিভ দেখাচ্ছে কিনা সেটা যদি বার করতে না পারে তাহলে দ্যাট ইন্ডিকেটস টোটাল কিডনি রেনাল ফেলিওর। কিডনিতে স্টোন হলে পরে এখানে যে জিনিসটা হবে 100% কনফার্মেটরি টেস্ট এখানে হয় না। এখানে স্ট্রং ইন্ডিকেশন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইউরিন প্রোটিন, ইউরিয়া নাইট্রোজেন এবং অবশ্যই ইউরিক অ্যাসিড পজিটিভ, অবশ্যই। কিন্তু এটার মানেই এই নয় যে তার স্টোন। এরকম বহু পেশেন্ট পাবে একটু মোটা মানুষ হলেই প্রথম চারটেই তো পজিটিভ। কোমরে ব্যথা করছে স্যার, এখানে আমি 3টে পজিটিভ পাচ্ছি, কোমরে ব্যথা করছে। ইয়েস, কোমরে ঠিক না, কোমরে একটু উপরে কিডনির জায়গাটা, হ্যাঁ কিডনির জায়গাটা, ওটা একটা মাঝে মাঝে পেচ্ছাপেরও সমস্যা হচ্ছে। ইয়েস, পেচ্ছাপের সমস্যা, এই তো দুটোই মানে আমাকে বলতে বলবো, আমি বলে দিই। এবারে এই ক্ষেত্রে আমরা তাকে কনফার্মেটরি টেস্ট একটা করতে বলতে পারি। সেটা হচ্ছে আপনি একটা ইউএসজি করুন। ইউএসজি করলেই ওটা পরিষ্কার কিডনিতে ওটা যখন ইউএসজি যখন করে সেটা আবার ডাক্তারি ভাষায় তারা স্টোন বলে না। আমরা যেমন বলি স্টোন, কিডনি স্টোন, গলব্লাডার স্টোন, ওরা বলে ক্যালকিউলি। ক্যালকিউলি, ক্যালকিউলি মেজারিং এত mm টু এত mm। ক্যালকিউলি যদি কখনো কোনো পেশেন্ট দেখতে গেছেন, সে আপনাকে তার রিপোর্ট দেখাবে, সে বেশি কিছু জানে না, বোঝে না, অত লেখাপড়া জানে না, বা গরিব মানুষ, যাই হোক হোয়াট, সে পরীক্ষা করিয়েছে, তার রিপোর্ট দেখাতে হবে। আপনি ওখানে লেখা দেখবেন ক্যালকিউলি। মাথায় রাখবেন ক্যালকিউলি মানে হচ্ছে স্টোন। তখন আপনার মনে হয় আসবে ক্যালকুলি মানে কি? ক্যালকুলি মানে হচ্ছে স্টোন, CALCULI। আচ্ছা, নেক্সট পয়েন্ট, লাংস। থ্যাংক ইউ। একেবারে দুর্ধর্ষ লাংস নিয়ে এসছে। এই করোনা কেন, করোনার বাবাও হবে না। ওকে, প্রথম পয়েন্ট, ভাইটাল ক্যাপাসিটি, ভিসি কাকে বলে? হোয়াট ইজ ভিসি, ভাইটাল ক্যাপাসিটি? রিসার্চ টেনে আবার ছেড়ে দাও, ওটা ভাইটাল ক্যাপাসিটি। টেনে ছেড়ে দাও, ওটা নিয়ে আবার ছেড়ে দাও। শ্বাস-প্রশ্বাস। কতটা কিরকম ভাবে নিয়ে কিরকম ভাবে ছেড়ে দাও? কাছাকাছি গেছো, তবে ঠিক 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 বলো। আচ্ছা, তাই যদি হবে তাহলে তারপরেরটাই টোটাল লাং ক্যাপাসিটি, TLC, এটা কি বলো? নাকে কতটা ধরে রাখতে হবে? নিঃশ্বাসটা বেশি। লাংসের আকারটা কত বড়? লাংসের আকার কত? বল, তুমি বলো। ভাইটাল ক্যাপাসিটি স্যার যেটা প্রয়োজন, মানে ভাইটালি যে অক্সিজেনটা আমাদের প্রয়োজন হয় লাংসে, সেই ক্যাপাসিটিটা ঠিকঠাক Very good. দেখুন, আমরা সব সময় যখন কথা বলার সময় আমরা নর্মাল একটা নিঃশ্বাস নিয়ে আছি, মানে আমরা যেটা নিচ্ছি ইনহেলেশন, প্রশ্বাস নিচ্ছি, আর এক্সহেলেশন বা নিঃশ্বাস ছাড়ছি। আমরা কি সব সময় বুক ফুলিয়ে করে শেষ পর্যন্ত নিঃশ্বাসটা নিচ্ছি, আবার একেবারে করে শেষ পর্যন্ত ছাড়ছি? তা তো না, নর্মাল নিচ্ছি, নর্মাল। ওইটাতেই কিন্তু আমাদের জীবন চলছে। ওই যেটুকু অক্সিজেন নিচ্ছি আর যেটুকু কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, তাতেই কিন্তু আমাদের সমস্ত শারীরবৃত্তীয় কার্যকলাপ চলছে। ওই চালানোতে যেটুকু অক্সিজেন ঢুকছে, ওইভাবে নিঃশ্বাস নেওয়াতে, নর্মাল ব্রিদিংয়ে যেটুকু অক্সিজেন ঢুকছে, সেইটা হচ্ছে ভাইটাল নিড। ওই ক্যাপাসিটিটা, ওই ভাইটাল নিডটা নেওয়ার জন্য যেটুকু লাংসটা বড় হওয়া, ছোট হওয়া দরকার, সেই ভাইটাল ক্যাপাসিটিটা আছে কিনা, এটা হচ্ছে কথা। ভাইটাল ক্যাপাসিটি মানে নর্মাল ব্রিদিং এর সময় আমাদের লাংস কতটা এক্সপ্যানশন হচ্ছে, কতটা কন্ট্রাকশন হচ্ছে, দ্যাট ইজ ভাইটাল ক্যাপাসিটি। আর টোটাল লাং ক্যাপাসিটি মানে একেবারে বুক ভর্তি করে শেষ পর্যন্ত যে নিঃশ্বাস নিলাম, কতটা টোটাল এক্সপ্যানশন হলো, এবং শেষ পর্যন্ত ছাড়লাম কতটা টোটাল কন্ট্রাকশন হলো, এই ক্যাপাসিটি। এই দুটো ক্যাপাসিটি এর নর্মাল আছে না বেশি আছে না কম আছে, এই জিনিসটা প্রথম দুটো পয়েন্টে জাজমেন্ট করা হচ্ছে। নেক্সট পয়েন্ট, এয়ারওয়ে রেজিস্ট্যান্স, RAM।
তার মানে কি? এই প্রশ্নটা আমি একটা ক্লাসে করেছিলাম, সেখানে আমাকে একটি মেয়ে উত্তর দিয়েছিল, প্লেন এসে ল্যান্ড করে যেখানে সেই জায়গাটাকে বলে। তা আমি তাকে বলেছিলাম, ম্যাডাম আমাদের লাংসের ভেতরে প্লেন এসে ল্যান্ড করছে? বলছে, হ্যাঁ তাই তো দেখ, অনেক বুঝতে পারছি। এয়ারওয়ে রেজিস্ট্যান্স র্যাম। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি বা মানে প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, লাংসে যখন যাচ্ছে প্রথমে একটা নালী দিয়ে যাচ্ছে, ট্র্যাকিয়া। তারপরে যে দুটো ভাগ হলো ব্রঙ্কাস, তারপরে আরো অনেক যে ভাগ হয়ে গেল দুটো লাংসে, ব্রঙ্কিওলস। এই যে পথটা, এই পথ দিয়ে কি যাচ্ছে? রক্তও যাচ্ছে না, জলও যাচ্ছে না, কিছু যাচ্ছে না, বাতাস যাচ্ছে, এয়ার যাচ্ছে, তাই সেটা এয়ারওয়ে। সেই বাতাস চলাচলের পথে যদি বাধা আসে, রেজিস্ট্যান্স, তাহলে দ্যাট ইজ এয়ারওয়ে রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সটা কে করবে? মিউকাস, কফ। এয়ারওয়ে রেজিস্ট্যান্স যদি হাই দেখেন, তার মানে তার হয় ব্রঙ্কাইটিস অথবা অ্যাজমা, অথবা নিজের পক্ষে ভালো রকম কাশি, এসব তার আছে। ইট মে বি সিভিয়ার। না, কখনোই না। এখন কিছু হলেই করো না। লাস্ট পয়েন্ট, আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্ট PaCO2। আর্টেরিয়াল মানে ধমনির ব্যাপার, তাই আর্টেরিয়াল। অক্সিজেন মানে অক্সিজেন হলো, কন্টেন্ট মানে পরিমাণ। PaCO2 মানে কি বলো? বলো 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 বলো, এই বলো। PaCO2 মানে কি? আর্টেরিয়াল অক্সিজেন PaCO2। What is this? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। মানে আমরা শ্বাস নিচ্ছি অক্সিজেন আর ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড। আপনি কি বলছেন ঠিক বুঝলাম? আমরা যখন শ্বাস নিচ্ছি অক্সিজেন, ছাড়ার সময় কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, সেই মানে মেজারটাকে ঠিক রাখার চেষ্টা করি। মেজারটাকে ঠিক রাখা। তুমি কি বললে? মেজার মানেই তো পরিমাণ। আপনি কিছু বলুন। আপনি যে একটাও বলছেন না, চুপচাপ আছেন। কি মনে হচ্ছে? PaCO, হোয়াট ইজ PaCO? আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্ট PaCO2। PaCO2 কাকে বলে? এনিবডি? প্লিজ নোট ইট ডাউন। PaCO2 মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেসার, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড সবাই জানে, PA তার আগে রয়েছে, ক্যাপিটাল P স্মল এ। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। এবার এটা মানেটা কি? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কথাটার মানেটা কি? এটা যখন এখানে দেখবেন, ডান দিকের লালে দেখবেন, তখন অবধারিতভাবে হতেই হবে যেটা, সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বাঁ দিকে চলে যাবে। মানে আমাদের ভাইটাল নিডসটা পূরণ করার জন্য, মিনিমাম নর্মাল বেঁচে থাকার জন্য যেটুকু নিঃশ্বাস নেওয়ার কথা, সেই ক্যাপাসিটিও তার লাংসের নেই। ভাইটাল পরিমাণ অক্সিজেনটাও ঢুকছে না। তখন কি হচ্ছে? আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্ট PaCO2। আর্টারির মধ্যে দিয়ে তো অক্সিজেনেটেড ব্লাড যায়, কিন্তু আমরা সবসময় নিঃশ্বাসটা নিয়ে কি নর্মাল নিচ্ছি, খানিকটা খানিকটা ছাড়ছি, পুরোটা নিচ্ছি না, পুরোটা ছাড়ছি না, সবসময় কেউ করতে পারে। এর ফলে কি হচ্ছে? সেটাও যা কমে যাচ্ছে, তখন কি হচ্ছে? আমাদের যেটুকু অক্সিজেন পাওয়ার পথ, ভাইটাল নিড, সেই অক্সিজেনটা কমে যাচ্ছে। আর শরীরে মেটাবলিজমের জন্য যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সেই যতটা কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের হয়ে যাওয়ার কথা, সেটাও পুরোটা হচ্ছে। আবার যখন পরের